তাহলে প্রথমে আমরা কি বলেছিলাম যে কিওয়ার্ড নিব, কিওয়ার্ডগুলো মিস করা যাবে না, যে হ্যারাসমেন্ট হবে না, স্যালারি বেনিফিট আমি পাবো, ওকে, ফার্স্ট এইডের সুযোগ সুবিধা আমি পাবো, তারপরে প্রবলেম সলভিং হবে, যে কোনো একটা জিনিস যদি হয় প্রবলেম সলভিং হবে। প্রবলেম সলভিং এর মধ্যে অনেক কিছু রয়েছে, আমরা এই জায়গাটাতে আসি। তাহলে প্রবলেম সলভিং এর বিষয়টা কিভাবে তাহলে হতে পারে? লাইক আমাদের ফ্যাক্টরিতে অনেকগুলো কমিটি থাকে, আপনারা লেবার ল যখন পড়েছেন, লেবার রুলস যখন পড়েছেন তখন জেনেছেন বিষয়গুলো। পার্টিসিপেশন কমিটি বা পিসি কমিটি, অংশগ্রহণকারী কমিটি, পিসি কমিটি, পার্টিসিপেশন কমিটি, যে কোনো একটা পিসি কমিটি। তাহলে আমি লিখলাম পিসি, আর একটা ট্রেড ইউনিয়ন, গুড, তারপর সিবিএ, ওকে সিবিএ, তারপর আরেকটা আছে এইটার সাথে মিলান তো, ফার্স্ট এইডের সাথে মিল রেখে কোনো কমিটি আছে কিনা? হেলথ অ্যান্ড সেফটি কমিটি আছে একটা। হেলথ অ্যান্ড সেফটি কমিটির কাজ কি আর পিসি কমিটির কাজ? একটা ফ্যাক্টরি গুছানো আছে কিনা, নিট অ্যান্ড ক্লিন আছে কিনা, দেখা যাচ্ছে এখানে একটা জিনিস আছে, আমি হাঁটতেছি বা আমি একটা কিছু জিনিস মাথায় করে নিয়ে যাচ্ছি বা কাটিং থেকে সুইংয়ে একটা কিছু নিয়ে যাচ্ছে, আমি বেঁধে পড়ে যেতে পারি, সেই জিনিসটাও সরায় রাখা তার দায়িত্ব। বেঁচে থাকার জন্য মানুষের কয়টা উপাদান লাগে বেঁচে থাকার জন্য? কি কি? খাদ্য, অক্সিজেন আর তাপ। এই তিনটা জিনিস ছাড়া মানুষ কিন্তু বাঁচে না, এর বাইরে আর কোনো কিছু নাই একটা মানুষের জাস্ট বেঁচে থাকার জন্য, ভালোভাবে বা খারাপভাবে না, বেঁচে থাকার জন্য খাদ্য, আর একটা কি ছিল? অক্সিজেন, আর একটা তাপ। এই তিনটা মানুষের। এখন যদি আগুনের বেঁচে থাকার জন্য বলি কি কি লাগে, তাহলে কি বলবেন? ধরে নেন আগুনও একটা মানুষ, আগুনের বেঁচে থাকার জন্য কি কি লাগবে? অক্সিজেন, ওকে, তাপ লাগবে। আর আগুন লাগার জন্য আমাদের তিনটা বিষয় দরকার হচ্ছে, নাম্বার 1 অক্সিজেন, একটা তাপ, আর একটা দাহ্য বস্তু। এখন অক্সিজেনটাকে আলাদা করে দেওয়া পসিবল কোনোভাবে? অক্সিজেন তো সব জায়গাতে, রাইট? তাহলে আমরা যদি একটা জিনিস দেখি, এই রুমের মধ্যে অক্সিজেন আছে, তাপ, দাহ্য বস্তু আছে, চেয়ার, টেবিল, আপনি নিজেও দাহ্য বস্তু, আমি নিজেও দাহ্য বস্তু, তাহলে আগুন কেন ধরে নেই? এই তিনটা জিনিস একসাথে যদি না হয় আগুন ধরবে না। সিম্পল জিনিস হচ্ছে, আপনি যদি আপনার ফ্যাক্টরিতে জানেন কোনটা তাপ, কোনটা অক্সিজেন, কোনটা দাহ্য বস্তু, এবং এই তিনটা যাতে একসাথে না হইতে দেন, আগুন লাগবে না, কোনোভাবেই পসিবল না। সো অক্সিজেনটা কিন্তু আমরা আলাদা করতে পারবো না, তো আমরা তাপ এবং দাহ্য বস্তু এই দুইটাকে আলাদা করতে পারবো। সো আগুন লাগলে আপনি কাটিংয়ে কাজ করেন নাকি আপনি সুইংয়ে কাজ করেন, নাকি আপনি ফ্যাক্টরির এমডি, নাকি আপনি এইচআর এর হেড, আগুন চিনবে কাউকে? কি করবে আগুন? যাকে সামনে পাবে তাকেই পোড়াই দেবে, রাইট? সো এইটা কিন্তু আমাদের সবারই দায়িত্ব নিশ্চিত করা। আর দায়িত্বটা ততক্ষণ পর্যন্ত আসে না যতক্ষণ পর্যন্ত আপনি ওই যে কি যেন কমিটির কথা বললেন আপনারা, ওই কমিটিগুলো না করছেন, ওই সচেতনতার লেভেল যতক্ষণ পর্যন্ত আপনি আপনার ফ্যাক্টরিতে না পাচ্ছেন, ততক্ষণ এই কাজ কিন্তু কেউই করবে না। ওকে, সো তার মানে ফ্যাক্টরিতে আপনারা যতক্ষণ যাবেন, যদি এই সিস্টেমগুলো ইমপ্লিমেন্ট না করা থাকে, সবাই রিস্ক পাচ্ছেন। ওকে, সো এই যে সেফটি, সোশ্যাল কমপ্লায়েন্স থাকলে বেনিফিটগুলো ওই কমিটি হচ্ছে, কমিটির জন্য আমাদের দেখেন ফার্স্ট এইড, প্রবলেম সলভিং, বিভিন্ন বিষয় হয়ে যাচ্ছে। সো একটা সেফটি কমিটির মাধ্যমে এই জিনিসগুলো হচ্ছে। এর বাইরেও পিসি কমিটি রয়েছে। পিসি কমিটিতে হ্যারাসমেন্ট থেকে শুরু করে আমি আমার ন্যায্য মজুরি পাচ্ছি না, আমি ওভারটাইম করছি, ওভারটাইমের আমার ঠিক মতন ক্যালকুলেশন দিচ্ছে না, আমি শুক্রবারে ছুটির দিনে কাজ করছি, আমাকে ঠিক মতন টাকা দিচ্ছে না, এই কথা কি আপনি মালিককে গিয়ে বলতে পারবেন? পিসি কমিটি এমন একটা কমিটি যেটা মালিক এবং শ্রমিক দুইজনের কোলাবোরেশনে গঠিত হয়। মালিক পক্ষ থেকে কিছু মেম্বার্স থাকেন, শ্রমিক পক্ষ থেকেও কিছু মেম্বার্স থাকেন। শ্রমিক পক্ষের মেম্বার্সগুলো হয় ওই নির্বাচনের মাধ্যমে হয়। ওকে, সো নির্বাচনের মাধ্যমে যেহেতু হচ্ছে, সেহেতু আমি যদি আপনাকে নির্বাচন করি, আমি যদি আপনাকে গিয়ে বলি ভাই আমি আমার এই সুবিধাটা পাচ্ছি না, এটা তো আমার পাওয়া উচিত, আপনি কিন্তু মালিক পক্ষের লোকের সাথে গিয়ে তখন কথা বলেন। তার মানে আমাদের একটা বিরোধ মীমাংসা হয়ে যাচ্ছে, তাই না? এই যে প্রবলেম সলভিং এর যে বিষয়গুলা, কিন্তু স্লাইডের মধ্যে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি,
এগুলো আছে কিনা, এইটাই যে বেনিফিট। নট অনলি দ্যাট, অ্যাপার্ট ফ্রম এই বেনিফিটগুলো আরও বিভিন্ন ধরনের বেনিফিট রয়েছে, বাট আমরা নর্মালি জাস্ট একটু দেখে নেই। ইট অ্যাডেড ভ্যালু টু এনি অর্গানাইজেশন। ভ্যালু কীভাবে, আগে আমরা দেখেছিলাম যে একজন বায়ার আমাকে অর্ডার দিচ্ছে, অর্ডার দেওয়ার সময় আমার ফ্যাক্টরি সোশ্যাল কমপ্লায়েন্স আছে, একটা এসি করা গাড়ি, আর আরেকজন আছে যার ফ্যাক্টরিতে সোশ্যাল কমপ্লায়েন্স নাই, সে হচ্ছে নন এসি গাড়ি। এসি গাড়ির ভাড়া বেশি নাকি নন এসি গাড়ির ভাড়া বেশি? মানুষজন যারা একটু পশ মানুষজন, তারা কি এসি গাড়িতেই উঠতে চায় নাকি নন এসিতে উঠতে চায়? এসিতে উঠতে চায়। আমার সোশ্যাল কমপ্লায়েন্স আছে, আমার কাছে ভালো ভালো বায়ার আসবে, সো এইটা আমার ভ্যালু অ্যাড করলো। ওকে, সেকেন্ডটা প্রোটেক্ট ইউর অর্গানাইজেশন। কিভাবে প্রোটেক্ট করে বলেন তো? এই যে আমাদেরকে প্রোটেক্ট, রাইট, ফায়ার সেফটি, তারপর হেলথ অ্যান্ড সেফটি, ওই আমাদের শ্রমিকের যে রাইটস রয়েছে, যা যা আছে সব কিছু এরা প্রোটেক্ট করছে। সিস্টেমেটিক অ্যাপ্রোচ টু ম্যানেজমেন্ট বলতে একটা সাইকেল পড়ি আমরা, ডেমেইন সাইকেল, পিডিসিএ সাইকেল যেটাকে বলি। আমাদের লাইফে আপনি আজকে এই ক্লাসে এসেছেন, আসার আগে গতকালকে বা সকালে উঠে একটা প্ল্যান করেন নাই যে আমি এখন এই টাইমে গোসল করে এই টাইমে রওনা দিয়ে এই টাইমে খাওয়া দাওয়া করে বের হয়ে যাব? প্ল্যান করেছেন কি না? সো যে গতকালকে বা আজকে যে প্ল্যান করেছিলেন, ওই প্ল্যানটা বাস্তবায়ন তো করেছেন আজকে, মানে ডু তো করেছেন যে বাসে উঠতে হবে বা বাসে উঠে এটা করতে হবে, করেননি এটা? সো এই দুইটা জিনিস হয় ফ্যাক্টরিতে, প্ল্যান, ডু। আরেকটা জিনিস ফ্যাক্টরিতে হয়, ধরেন ফ্যাক্টরিতে প্ল্যান করলো, আচ্ছা আজকে আমার এই 10,000 পিসেস প্রোডাকশন করতে হবে। প্ল্যান অনুযায়ী সে ম্যান পাওয়ার সেট করলো, ম্যান পাওয়ার সেট করার পরে তারা তাদের কাজ করতে থাকলো। কাজ করার পরে যখন চেকিং করতে আসলো, প্ল্যান তো করলো, প্ল্যান করার পরে তো সেলাই করছে, তার মানে ডু হচ্ছে। যখন চেক করতে আসলো, এসে দেখলো যে 1,000 পিসের মধ্যে 30 পিস করে রিজেক্ট হচ্ছে বা অল্টার হচ্ছে বা ওইটা নিয়ে কাজ করা যাচ্ছে না, অথবা এক একজনের প্রোডাক্টিভিটি বেশি, একজনের প্রোডাক্টিভিটি কম। তখন ফ্যাক্টরিতে আপনারা দেখবেন যখন কোনো রিজেকশন হয় বা অল্টার হয়, তখন কিন্তু কোয়ালিটির লোক অথবা প্রোডাকশনের যিনি ম্যানেজার আছেন বা প্রোডাকশনের ওই ফ্লোরটা যিনি দেখছেন, উনি চলে আসেন, এসে দেখেন যে কোন জায়গাতে প্রবলেম, যে আমার সুইংয়ে প্রবলেম হচ্ছে নাকি ওই যে সুইগুলো ভেঙে যাচ্ছে, নাকি কোথাও কোনো স্পট হচ্ছে না মিসম্যাচ হচ্ছে, কি হচ্ছে আসলে সমস্যাগুলো আইডেন্টিফাই করেন। তো ফ্যাক্টরিতে এই কাজ করে, প্ল্যান ডু করার পরে চেক করে যে কোথায় কোথায় প্রবলেম রয়েছে, চেক করার পরে চেক করে একটা রুট কজ আইডেন্টিফাই করে যে আমার এই সমস্যাটা হওয়ার পিছনে মূল কারণ ছিল এই 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 এই। তো ওই মূল কারণগুলোর পিছনে যদি তারা টাইম দেয় বা ওইটা যদি কারেকশন করে, তাহলে সেটা পরবর্তীতে রিঅকারেন্স হয় না। এই জিনিসটাই সিস্টেমেটিক অ্যাপ্রোচেস। এটা ম্যানেজমেন্ট সিস্টেমের ক্লাস যখন করবেন তখন আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে। ডিক্রিজ ওয়ার্কার টার্নওভার। এটা ফ্যাক্টরিতে লোকজন ঢুকে 2 মাস চাকরি করে জায়গা, 3 মাস চাকরি করে আরেকটা ফ্যাক্টরিতে চলে যায়, 6 মাস চাকরি করে ভালো লাগতেছে না চলে যায়। নর্মালি কি হয়, আমি যদি যে কোনো একটা অর্গানাইজেশনে জয়েন করার পরে ওই অর্গানাইজেশনের কালচারের সাথে মানায় নিতেই কিন্তু আমার 1.5 মাস 2 মাস 3 মাস টাইম চলে যায় অনেক ক্ষেত্রে, তাই না? তো এখন আমি ধরেন ম্যাডাম ওনার ফ্যাক্টরিতে আমাকে নিলেন, নেওয়ার পরে আমি 3 মাস কোনো কাজ করি নাই বা আমার কোনো আউটপুট নাই ওই লেভেলের, আমি খাইছি বা অফিসে আসছি চলে গেছি, বেতন নিছি, কোনো আউটপুট দেয় নাই। আবার 3 মাস পরে ম্যাডাম আপনার ফ্যাক্টরি ভালো না, আমি চলে যাই, আমি অন্য জায়গায় চলে যাই, তাহলে এইটা ম্যাডামের লস হলো না? তো এই জিনিসগুলো হয় টার্নওভার হলে, শ্রমিক যখন চলে যায়। সো আপনার যখন সোশ্যাল কমপ্লায়েন্স ইমপ্লিমেন্ট করা থাকবে, তার মানে আপনি যখন শ্রমিকের অধিকারগুলো দিচ্ছেন, তার সাথে যখন আপনি ভালো বিহেভ করছেন, আপনি যখন তাকে ফিল করাচ্ছেন যে ভাই এটা তোমারই অর্গানাইজেশন, তখন কিন্তু ওখান থেকে যাবে না। যখনই সে যাচ্ছে না, তখন আপনার একটা কোয়ালিটি ম্যান পাওয়ার ক্রিয়েট হচ্ছে আপনার অর্গানাইজেশনে। সো দ্যাট ইজ ওয়ান অফ দ্য বেনিফিট, যে টার্নওভারটা কমে যাচ্ছে। কাস্টমারের সাথে কীভাবে রিলেশনশিপ বাড়াবে? আপনি মনে করেন যে স্কুলে যে পড়া দেয় টিচার, সব পড়া আপনি করে যান, টিচার কি আপনারে মারবে? আরও কিন্তু উৎসাহ দেবে বা বলবে যে না তুমি কিন্তু খুব ভালো পড়াশোনা করতেছো। সো আপনি যখন সোশ্যাল কমপ্লায়েন্স মেনটেন করবেন, আইন কানুনগুলো মেনটেন করবেন, আপনার
কাস্টমারের কিন্তু আপনার বলার কিছু থাকবে না, ভাই আপনার আমি অর্ডার দেবো না বা আপনার আমি কম টাকা দেবো, আপনি আপনার ওয়ার্কারের বেনিফিট দেন না, এই করেন না সেই করেন না, তাই না? এইটা বলার কিন্তু তখন কোনো সুযোগ নাই। তখন সে বলবে আমি তো থাকি হচ্ছে কানাডাতে, বাংলাদেশের এই ফ্যাক্টরি ওরা ভালো, ওরা শ্রমিকের মূল্য টুল্য দেয়, আমাদেরকে ঠিক মতো মানে অন টাইমে ডেলিভারি দেয়, ওদের সাথে সম্পর্ক ভালো রাখি, তাইলে আমাদেরও বিজনেস হলো তাদেরও বিজনেস হলো। সো দ্যাটস দ্য ওয়ে, আপনার সাথে সম্পর্কটা ভালো হয়ে যাচ্ছে কাস্টমারের। এইখানে আমি একটা জিনিস জাস্ট জানবো, এঙ্গেজমেন্ট অ্যান্ড ইনভলভমেন্ট দুইটা বিষয় রয়েছে। আমি যদি একটু ব্যাখ্যা করে বলি, সেটা হচ্ছে এঙ্গেজমেন্ট অ্যান্ড ইনভলভমেন্ট। ধরেন সামনে ওয়েস্ট ইন্ডিজের সাথে বাংলাদেশের খেলা, বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজকে উড়াই দিয়ে জিতে গেল। জিতার পরে আমি উত্তরাতে থাকি, আমাদের উত্তরাতে একটা বিজয় মিছিল বের হইলো। হ্যাঁ, তো বিজয় মিছিলের সাথে আমি সবাই যাচ্ছে, আমি এখান থেকে ক্লাস করে বা দেখা যাচ্ছে একটা কাজ শেষ করে বাসায় যাব, তো আমি তো ওদের সামনে দিয়ে যেতে পারবো না, আমি মিছিলের পিছন দিয়ে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, বাংলাদেশ জিতে গেছে, আমি যাচ্ছি, আমি মুখ দিয়েও কোনো কথা বলতেছি না, আমি স্লোগানও দিচ্ছি না, কিছুই না। সো এইটা হচ্ছে ইনভলভমেন্ট। এঙ্গেজমেন্ট তখনই হবে যখন মিছিলের সাথে আমি বলবো জয় বাংলা, বাংলাদেশ জিতে গেছে, ওয়েস্ট ইন্ডিজকে হারাইছে। এই ধরনের বিষয়ে আমি যখন করব বা আচরণ যখন করব, সেটা এঙ্গেজমেন্ট হবে। তো সোশ্যাল কমপ্লায়েন্স আপনার যখন থাকবে, একটা ওয়ার্কার যখন মনে করবে যে না মালিকটা ভালো, মালিক আমার কথা চিন্তা করে, যে আমি যাতে ঠিকমতো বেতন পাই, আমি যাতে আমার বাচ্চা কাচ্চার পড়ালেখা করাতে পারি, বা আমার যাতে কোনো অসুবিধা না হয়, সেটা যেহেতু মালিক চিন্তা করে, তাইলে এই ফ্যাক্টরিতে আমাকেও ভালোভাবে কাজ করতে হবে। তখন সে এঙ্গেজ হয় কাজের সাথে। আর যখনই এঙ্গেজমেন্ট বাড়ে, তখন কিন্তু প্রোডাক্টিভিটি বাড়ে, পুরো অর্গানাইজেশনের চেহারাটাই পাল্টায় যায়, তাই না? আর একজন যদি ঝিমায় যায় অর্গানাইজেশন, ও কাজ করে না, আমি কি জন্য কাজ করব, ও যে বেতন পায় আমিও সেই বেতন পাই, ও এত অল্প পরিশ্রম করে, আমি কেন এত পরিশ্রম করব, এই ধরনের একটা মেন্টালিটি তৈরি হয়ে যায় আমাদের মধ্যে। সোশ্যাল কমপ্লায়েন্স থাকলে এমপ্লয়ি এঙ্গেজমেন্টটা বেড়ে যাচ্ছে। কালচারের একটা জিনিস আমি বলি, আমি যদি ব্যক্তিগত কালচার বলি, দুইটা জিনিস। একটা হচ্ছে আমি জিমে যাই, আরেকটা জিনিস হচ্ছে আমি সকালে দাঁত ব্রাশ করি। দুইটাই তো কালচার, তাই না? দুইটাই কি কালচার? ব্রাশ করাটা কালচার, কারণ ব্রাশ করার সময় আমার এফোর্ট দিতে হয় না। আমার মা বা আমার ফ্যামিলি বলে না এই তুই ব্রাশ কর, ঘুম থেকে উঠছিস ব্রাশ কর, কেউ বলে কখনো? বের হওয়ার আগে আপনি কিন্তু নিজে ব্রাশ করে মুখ টুক ধুয়ে চুল আশ্রয়ে জামা কাপড় পরে বের হচ্ছেন, তাই না? অভ্যাস হয়ে গেছে আপনার। সো এই অভ্যাস, এই কালচারটা অভ্যাস, ওয়ার্ক প্লেসে একটা কালচার যে হ্যাঁ কি অফিসে এসে কোনো কিছু নোংরা করা যাবে না, পানের পিক কোথাও ফেলা যাবে না, সিগারেট খাওয়া যাবে না, বা কারোর সাথে বকা দিয়ে কথা বলা যাবে না, উচ্চ স্বরে কথা বলা যাবে না, ফোন ব্যবহার করা যাবে না, কাজের সময় কাজ করতে হবে। এই যে ভালো ভালো যেই কালচারগুলা, হ্যাঁ এই কালচারগুলো হয় যেই জিনিসটা একটা ওয়ার্কারের মানার জন্য কোনো এফোর্টই দিতে হয় না, সে মনে করে এটা আমার করাই লাগবে বা এইটাই আসলে করা উচিত। সোশ্যাল কমপ্লায়েন্স থাকলে কি হবে? ইফিসিয়েন্সি বাড়বে, বিজনেসের প্রোডাক্টিভিটি বাড়বে। মানে বিজনেসের রানটা, একটা বিজনেস, আমি একটা বিজনেস চালাই, এটা আমার লাভের জায়গা, ঠিক আছে? এই পর্যন্ত আসলে আমার লাভ হয়, এই বছরেও আমি এইখানে, এর পরের বছরেও এইখানে, তার পরের বছরেও এইখানে। ওটা কিন্তু আমার ডেভেলপমেন্ট না। হয় আমি নিচে যাব, না হলে আমি উপরের দিকে উঠব। মাঝামাঝি দাঁড়ায় থাকলে কিন্তু আমার কোনো বেনিফিট হচ্ছে না। সো আমার ওই যে নতুন নতুন বায়ার আসছে, বিজনেস গ্রোথ হচ্ছে, বা আমার প্রোডাক্টের দাম বেড়ে যাচ্ছে, ওকে, সো এইগুলা কিন্তু আমার বিজনেসের প্রোডাক্টিভিটি বাড়িয়ে দিচ্ছে। স্ট্যান্ডার্ডাইজেশন টু এর অর্গানাইজেশন, এই জিনিসটা হচ্ছে এই সব কিছুর সমন্বয়। আপনি যখন সকাল ঘুম থেকে উঠে ব্রাশ করে অজু করে নামাজ পড়তেছেন, তারপরে আপনি বাইরে যাচ্ছেন, খাবার খাচ্ছেন, কাজ করতেছেন, একটা সিস্টেমেটিক লাইফের মধ্যে কিন্তু আপনি চলে আসছেন। সো আপনি যখন সোশ্যাল কমপ্লায়েন্স মেনটেন করবেন, তখন আপনার ফ্যাক্টরি আপ টু দ্য মার্ক হবে, আপনার ফ্যাক্টরি স্ট্যান্ডার্ড ফ্যাক্টরি হয়ে যাবে। মানে ইউনো বাংলাদেশে যে ধরনের স্ট্যান্ডার্ড ফ্যাক্টরিগুলো রয়েছে, তারা কিন্তু সবাই কমপ্লায়েন্স বা ম্যানেজমেন্ট সিস্টেম মেনটেন করেই এই জায়গাটাতে এসেছে। এখন অডিট আসলে এইগুলো আমরা কয়ভাবে করি সেটা একটু দেখি। বায়ার দিয়ে আমরা ডিরেক্ট অডিট করি, থার্ড পার্টি দিয়ে অডিট করি, এজেন্সি অর থার্ড পার্টি এজেন্সি। এই যে থার্ড পার্টি অডিট থ্রো এজেন্সিস অ্যান্ড সার্টিফিকেশন অডিট থ্রো এজেন্সিস, এজেন্সিগুলো সেম হতে পারে।
তিনটা পার্টি, ফার্স্ট পার্টি, সেকেন্ড পার্টি, থার্ড পার্টি, 3 পার্টি অডিট। আগে আমরা এই 3টা পার্টির অডিট বুঝি, তারপরে আমরা থার্ড পার্টি অডিটের ওই জায়গাটাতে যাব। ফার্স্ট পার্টি অডিট কোনটা, বা ফার্স্ট পার্টি কারা? আমি নিজে। অর্গানাইজেশনে কিন্তু অডিট হয়, ইন্টারনাল অডিট আমরা যেটাকে বলি, পরবর্তীতে আছে ইন্টারনাল অডিট, মানে ইন্টার ডিপার্টমেন্টাল অডিট। ওকে, সো একটা ডিপার্টমেন্ট যখন আরেকটা ডিপার্টমেন্টে অডিট করছে, সেটা কোন পার্টি অডিট? রাইট। সেকেন্ড পার্টি কোনটা? বায়ার যেটা করছে সেটা আপনার সেকেন্ড পার্টি অডিট। আপনার বায়ার হতে পারে, কাস্টমার হতে পারে, গভর্নমেন্ট হতে পারে, সেকেন্ড পার্টি অডিট। আর থার্ড পার্টি অডিট কোনটা? আমার অর্গানাইজেশনের সাথে যার কোনো প্রত্যক্ষ অথবা পরোক্ষ সম্পর্ক নাই, সে গিয়ে যখন অডিট করে, সেটা থার্ড পার্টি অডিট। ওকে, এখন থার্ড পার্টি অডিট থ্রু এজেন্সিস, এটা একটা হচ্ছে। অ্যান্ড ফাইনালি সার্টিফিকেশন অডিট থ্রু এজেন্সিস। থার্ড পার্টি অডিট এমন হতে পারে যে বায়ার নিজে অডিট না করে অন্য একটা থার্ড পার্টিকে বললো যে ভাই তুমি আমার হয়ে ওইখানে গিয়ে একটু দেখে আসো যে ওদের ওয়ার্ক প্লেস ঠিক আছে কিনা, বা ওরা টেকনিক্যাল জিনিসগুলো ঠিক মতন করে দেখছে কিনা। এটা তখন কি হবে? থার্ড পার্টি অডিট থ্রু এজেন্সিস। এবং সার্টিফিকেশন অডিট থ্রু এজেন্সিস, এই এজেন্সিসই করবে, কিন্তু এটা সার্টিফিকেশন অডিট হবে। বাংলাদেশে এরকম কয়টা এজেন্সি আছে বলতে পারবেন? থার্ড পার্টি এজেন্সি, বা দুই একটা নাম বলেন তো, আপনারা জানেন না? আমি একটা বললেই আপনারা বলতে পারবেন। ধরেন এসজিএস, ব্যুরো ভেরিটাস, ইন্টারটেক, এলিভেট, এদের নাম শুনেছেন কি কখনো? ইন্টারটেক, হ্যাঁ, ফ্যাক্টরিতে ওরা অডিট করতে যায়। এজে বাংলাদেশ। সো আমরা 3টা পার্টি অডিট দেখেছিলাম। প্রথমটা হচ্ছে ডিরেক্ট অডিট অথবা বায়ার অডিট। বায়ার যেটা নমিনেট করে দিচ্ছে সেটা বায়ার অডিট হচ্ছে। ওকে, থার্ড পার্টি অডিট কোনটা ছিল? যে হ্যাঁ, কিছু ক্লায়েন্ট রয়েছে বা কিছু বায়ার রয়েছে যারা কিছু প্রফেশনাল অডিট কোম্পানিকে তাদের সিওসি বা গাইডলাইন বা যে আইন কানুনগুলো রয়েছে সেটা মেনে চলার জন্য, বা মেনে চলছে কিনা সেটা ভেরিফাই করার জন্য অথবা চেক করার জন্য অডিটে পাঠায়, সেটা থার্ড পার্টি অডিট। থার্ড পার্টি অডিট ফার্ম কোনটা? এই যে এখানে বলেছে দ্য সাম ক্লায়েন্ট অ্যাপয়েন্ট দ্য প্রফেশনাল অডিট কোম্পানি। প্রফেশনাল অডিট কোম্পানির গুলো হলো টিউবি সুড, টিউবি নট রয়েছে, এসজিএস, ব্যুরো ভেরিটাস, ইন্টারটেক, এলিভেট, অ্যাকোডিয়া, এই ধরনের অনেকগুলো রয়েছে। নিজেরাই নিজেদেরটা, 2টা ডিপার্টমেন্ট আছে, একটা কিউসি একটা কিউএ ডিপার্টমেন্ট, তাই না? কিন্তু আমরা কিন্তু এটা ডিস্টিংগুইশড করি না। কিউএ হলো কোয়ালিটি অ্যাসিউরেন্স, কোয়ালিটি অ্যাসিউরেন্স ডিপার্টমেন্ট হলো আমি প্রোডাকশনে কাজ করি, আমি কাজ করার পরে আমি দেখবো আচ্ছা ঠিক আছে, বোতল লাগানো আছে কিনা বা সব কিছু ঠিকঠাক আছে কিনা, নিজেরটা নিজে চেক করলাম, কোয়ালিটি অ্যাসিওর করলাম। আরেকটা হলো কোয়ালিটি কন্ট্রোল, যে আমি প্রোডাকশন আমি আমার মতন কাজ করব অ্যাজ পার দ্য স্পেসিফিকেশন, অ্যাজ পার দ্য গাইডলাইন ফ্রম মাই প্রোডাকশন ম্যানেজার। কোয়ালিটি ডিপার্টমেন্ট এসে দেখবে বায়ার যে অর্ডার দিছিল বা যে স্যাম্পলটা আমি প্রিপারেশন করেছিলাম ওই অনুযায়ী প্রোডাকশন ঠিক মতন কাজ করেছে কিনা। ওকে, সো আমি যখন আমার নিজের অর্গানাইজেশনেই এই কোয়ালিটি অ্যাসিওর করছি বা এক ডিপার্টমেন্ট থেকে আরেক ডিপার্টমেন্টে অডিট করছি, তখন সেটা ফার্স্ট পার্টি অডিট। সেকেন্ড পার্টি কোনটা? বা বায়ার নিজে আসলো, কাউকে পাঠালো, অথবা অন্য কোনো প্রফেশনাল অডিট কোম্পানি বা এজেন্সির মাধ্যমে করালো, ওইটা সেকেন্ড পার্টি অডিট। মানে যার সাথে আপনার বিজনেস একটা কোলাবোরেশন বা রিলেশন রয়েছে, সেটা সেকেন্ড পার্টি অডিট। ওকে, সো সেকেন্ড পার্টি অডিট এটা হলো, রাইট? এখন আমাদের মেইন কনসার্ন হলো, সেকেন্ড পার্টি অডিটের একটা বিষয় হলো যার সাথে আমার বিজনেসের রিলেশনশিপ রয়েছে যে কোনো ধরনের, সেটা সেকেন্ড পার্টি অডিট। আর থার্ড পার্টি অডিট আমরা বলেছিলাম যার সাথে আমার কোনো বিজনেস রিলেশনশিপ নাই, সেটা থার্ড পার্টি অডিট। ওকে, থার্ড পার্টি অডিট কি বা কারা, ওই জায়গাতে যাওয়ার আগে আমরা এই কোশ্চেনটা একটু দেখে আসি যে কিছু অডিট হয়, আসলে অনেক ধরনের অডিট হয়। সোশ্যাল কমপ্লায়েন্সের অডিট হয়, টেকনিক্যাল অডিট হয়, ফাইন্যান্সিয়াল অডিট হয়, সিকিউরিটি অডিট হয়, লট অফ অডিট। সো বেসিকলি অ্যাকাউন্টস নামে একটা ডিপার্টমেন্ট থাকে অর্গানাইজেশনে, তাই না? টাকা পয়সা যারা দেয়, সো অ্যাকাউন্টসের বিষয়গুলো খুবই ক্রিটিক্যাল। অ্যাকাউন্টসের অডিট যারা করে তারা সিএ ব্যাকগ্রাউন্ডের হয়, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ব্যাকগ্রাউন্ডের হয়। তো অনেক সময় একটা অর্গানাইজেশনে অ্যাকাউন্টসগুলো ঠিক মতন হচ্ছে কিনা, আমি যে প্রকিউরমেন্ট করছি প্রকিউরমেন্টের সাথে আমার অ্যাকাউন্টে মিল আছে কিনা, সেলসের সাথে মিল আছে কিনা, আমার যে টার্নওভার হচ্ছে এটা ঠিক আছে কিনা, ফাইন্যান্সিয়াল অডিট রিপোর্ট করি আমরা একটা, হ্যাঁ, লস লাভ আমার কতটুকু নেট প্রফিট রয়েছে, ব্যালেন্স শিট বানাই আমরা একটা।
ওই জিনিসগুলা প্রিপারেশন করার জন্য এই ধরনের অডিটর নিয়োগ দেয়, যারা গিয়ে সাপ্লাই চেনের ওইখানে ক্রস চেক করে যে সব কিছু ঠিকঠাক হচ্ছে কিনা, টাকা পয়সার বিষয়গুলো। এটা এক ধরনের অডিট, এটা অ্যাকাউন্টস অডিট। আবার কিছু ফ্যাক্টরি রয়েছে যারা একটু ভালো লেভেলের ফ্যাক্টরি, তারা কি করে, ধরেন আমি এখানে ক্লাস মানে আলোচনা করছি আপনাদের সাথে, আলোচনা করছি কোন অর্গানাইজেশনের হয়ে, বিজিএমআই এর হয়ে। এখন বিজিএমআই থেকে হয়তো ভাইকে পিছনে বসায় রাখছে চেক করার জন্য, আপনি যা দেখেন তো আহসান হাবিব ঠিক মতন কথা বলে কিনা নাকি গল্প করে। এইরকম কাইন্ড অফ আপনার অর্গানাইজেশনে হয়তো এই 2 জন বা 4 জন বা 5 জন মানুষকে নিয়োগ দেয়, যারা বেসিক্যালি হেড অফিসে বসে ম্যানেজমেন্ট রিপ্রেজেন্টেটিভ হয়, ফ্যাক্টরিতে 2 দিন আসে সপ্তাহে বা মাসে হয়তো 5 দিন আসে, এসে দেখে সবাই কার্যক্রম ঠিক মতন করছে কিনা, সব কিছু ঠিকঠাক আছে কিনা। এখন এটা ফার্স্ট পার্টি অডিট, সেকেন্ড পার্টি অডিট নাকি থার্ড পার্টি অডিট আমরা এখনই বলবো না, তার আগে আমরা বলে নেই থার্ড পার্টি অডিট যদি হয় তাহলে ওই অর্গানাইজেশনের সাথে কোনো বিজনেস সম্পর্ক নাই। এই ক্ষেত্রে আপনি যাকে নিয়োগ দিয়েছেন তার সাথে তো আপনার একটা বিজনেস সম্পর্ক আছে, তাই না? তার মানে এটা থার্ড পার্টি অডিট না। ওকে, সেকেন্ড পার্টি হতে পারে অথবা ফার্স্ট পার্টি হতে পারে, দুইটার একটা। সেকেন্ড পার্টি অডিটের কি জিনিস ছিল? সেকেন্ড পার্টি অডিট হচ্ছে বায়ার যদি আমাকে কোনো কিছু করায় তাহলে সেইটা, ওই যে লোকটা দেখে যে সিজারগুলো বাধা আছে কিনা, ধারালো জিনিসগুলো বাধা আছে কিনা, বা যার নামে আছে সে সিগনেচার করলো কিনা, রাইট ম্যাম, থ্যাংক ইউ, এই জিনিসগুলো আছে কিনা, এটা কি বায়ার পাঠিয়েছে তাকে? তাহলে এটা সেকেন্ড পার্টি অডিট না। তাহলে কোন পার্টি অডিট এটা? ফার্স্ট পার্টি অডিট। কেন ফার্স্ট পার্টি অডিট বলেন তো? রাইট রাইট, আমার নিজের অর্গানাইজেশনের লোক আমার নিজের জিনিসটাই দেখছে, তাকে আমি আরো স্পেশালি অ্যাপয়েন্টমেন্ট করেছি। তার মানে আপনার অর্গানাইজেশন আর একটু বেশি নজর এই দিকে, যাতে ফ্যাক্টরিতে সবাই সবকিছু ঠিকঠাক মতন মেনে চলে। কারণ ম্যাডামের একটা আলাদা কাজ আছে, এই ম্যাডামের একটা, এই ম্যাডামের একটা, সবার আলাদা 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 করে কাজ আছে। আমার যেই কাজ, সেই কাজটা শেষ করার পরে সবাই ঠিক মতন কাজ করছে কিনা সেটা দেখা একটু ডিফিকাল্ট হয়ে যায় অনেক ক্ষেত্রে। কিন্তু আমি যদি 1 জন বা 2 জনকে একদম ডেজিগনেট করে দেই যে ভাই তোমার একমাত্র কাজ সবাই ঠিক মতন কাজ করলো কিনা, সবাই ঠিক মতন সিগনেচার করলো কিনা, সবাই মাস্ক পরে থাকলো কিনা, সেটা দেখা। থার্ড পার্টি অডিটের জিনিসটা হলো এইখানে অনেকগুলা স্ট্যান্ডার্ড লেখা রয়েছে, হ্যাঁ, এইগুলা বেসিক সোশ্যাল কমপ্লায়েন্সের সার্টিফিকেশন অডিট। এখন সার্টিফিকেশন অডিট কি জিনিস সেটা যদি আমি ব্যাখ্যা করতে চাই তাহলে আমার কি বলতে পারি? কি বলেন তো? জি, রাইট, জি জি। ও, সার্টিফিকেশন অডিটের একটা উদাহরণ দেওয়া যায়, সেটা হলো আমরা সবাই এসএসসি সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট পাস করছি, এইচএসসি হায়ার সেকেন্ডারি সার্টিফিকেট পাস না। এখন আমরা যখন পরীক্ষা দিয়ে পাশ করলাম, পাশ করার পরে আমাদেরকে, আমরা যে পাশ করলাম তার প্রুফ কি? সার্টিফিকেট, সনদ। সো যেই অডিটগুলোতে আপনাকে সনদ দিয়ে দিবে এইভাবে, বা কোনো একটা রেজাল্ট দিয়ে দিবে, সেই জিনিসগুলোকে আমরা সার্টিফিকেশন অডিট বলতে পারি। বলে যে গুড, এক্সিলেন্ট বা ক্রিটিক্যাল বা মেজর, অথবা অনেক ভালো হয়েছে, স্কোর দেয়। পুমা 75, অলরাইট। তার মানে আরো কাজ করার বাকি আছে, অনেক এরিয়া আছে ইমপ্রুভ করার মতন, তাই না? ওকে, সো সার্টিফিকেশন অডিট হচ্ছে যারা অডিট করার পরে সার্টিফিকেট দেয়, বা থার্ড পার্টি অডিট আমরা বলতে পারি যে অডিট করার পরে যেগুলো সার্টিফিকেট দেয় সেটা থার্ড পার্টি অডিট। ওকে ম্যাম, ওকে। আমাদের এই জিনিসগুলো জেনে রাখাটা খুবই ইম্পর্টেন্ট। ধরেন আজকে এতক্ষণ ধরে এই যে 1.5 ঘন্টা ধরে আমি যে কথা বললাম বা যে আলোচনা করলাম, কোনো লাভ নাই যদি এই 5টা জিনিস জানি, তাহলে আমার সব কিছু অলমোস্ট জানা হয়ে যাচ্ছে। আচ্ছা, প্রথম জিনিসটা কি লেখা রয়েছে? স্মেতা না পড়ে আমরা এইটা যদি দেখি, সেডেক্স, এটা লিখে রাখেন, এই জিনিসগুলো লিখেন। সেডেক্স, SEDEX, সেডেক্স। খাতা কলম লাগবে কারোর? আপনার, আমি আপনাকে পেজ দিতে পারি আর কলম দিতে পারি, অথবা ওইটার পিছনে লিখতে পারেন আপনি, তাহলে আপনার হারাবে না।
বা এই ধরনের খোলা কাগজে লিখলে ওইগুলো হারায় যায়। সেডেক্স, SEDEX, সেডেক্স। সেডেক্স হলো সাপ্লায়ার, সাপ্লায়ার লিখেন SUPPLIER, সাপ্লায়ার, রাইট। আপনি তো ম্যাম এর আগের ব্যাচে ছিলেন। ওকে ওকে ওকে। সাপ্লায়ার, ইথিক্যাল, ETHICAL, ইথিক্যাল, ডাটা, ETHICAL, রাইট, ইথিক্যাল ডাটা, DATA, ডাটা। এক্সচেঞ্জ, EXCHANGE, হ্যাঁ। সাপ্লায়ার ইথিক্যাল ডাটা এক্সচেঞ্জ হচ্ছে সেডেক্স বা স্মেতা অডিট বলি আমরা এটাকে, হ্যাঁ। এই অডিটে কোনো সার্টিফিকেট দেয় না। এই অডিটে কি করে, ধরেন আপনি আপনার ফ্যাক্টরিতে সেডেক্সের অডিট করাবেন, একটা বায়ার ঢুকবে, বায়ার বলল ভাই আমি আপনাকে অর্ডার দিতে পারি কিন্তু আপনার সেডেক্সের অডিট লাগবে। অথবা আরেকটা জিনিস হয়, কি হতে পারে, ধরেন লিঙ্কডইন ব্যবহার করি না আমরা অনেকে, ম্যাম লিঙ্কডইন ব্যবহার করেন কি? আচ্ছা আমি লিঙ্কডইনটা বলি। লিঙ্কডইন কাইন্ড অফ ফেসবুকের মতো, কিন্তু ফেসবুক যেমন আমরা রিক্রিয়েশনের জন্য ব্যবহার করি, লিঙ্কডইন প্ল্যাটফর্মটা হলো প্রফেশনালদের জন্য। তো এই এরিয়া থেকে ধরেন আমি আমার ইন্ডাস্ট্রিতে একজন ডিজাইনার নিব, আমি লিঙ্কডইনে খুঁজবো যে কে ভালো ডিজাইনার আছে, ওখান থেকেই ওকে চাইলে আমি রিক্রুট করে ফেলতে পারি, হ্যাঁ। সো এই সেডেক্স অডিট করার পরে একটা প্ল্যাটফর্ম রয়েছে, স্মেতা প্ল্যাটফর্ম, যেই প্ল্যাটফর্মের মধ্যে ধরেন এটা হচ্ছে একটা প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্মের মধ্যে বিভিন্ন বায়ার্স, ওনার্স, হাবিজাবি অনেক মানুষজন ইনক্লুডেড, এই সংগঠনের সাথে যুক্ত, ওকে। এটা কি আপনারা ক্লিয়ার যে একটা জায়গা বা একটা প্ল্যাটফর্ম যেখানে যত ভালো ভালো বায়ার আছে সব বায়ার এখানে থাকে, বায়ার এখানে বসে আছে। এখন আমি আমার অর্গানাইজেশনের নাম এবিসি গার্মেন্টসের সেডেক্সের অডিট করালাম। সেডেক্সের অডিট বেসিক্যালি 4টা পিলার বলে আর কি, 4 পিলার অডিট। একটা হচ্ছে আপনার এই সোশ্যাল কমপ্লায়েন্সগুলো দেখে, এনভায়রনমেন্টাল ইস্যু দেখে, লেবারের ইস্যু দেখে, এই ধরনের 4টা ইস্যুর উপরে আপনাকে অডিট করবে। হেলথ অ্যান্ড সেফটি ইস্যু রয়েছে এর মধ্যে। সো এই 4টা জায়গাতে আপনার ফ্যাক্টরির কি অবস্থা, আপনি কি ভালো ফ্যাক্টরি হিসেবে মিডিয়াম নাকি ফ্যাক্টরি হিসেবে লো, এই জিনিসটা অডিটর আইডেন্টিফাই করে। অডিট বেসিক্যালি ফ্যাক্টরিতে গিয়ে কি করে, দেখে যে আইনে যা যা বলা আছে সেগুলো আপনি দিচ্ছেন কিনা, রাইট। ইন্টারভিউ করে জিজ্ঞেস করে যে আপনি ঠিক টাইমে স্যালারি পাচ্ছেন কিনা বা হচ্ছে কিনা, রাইট। এই ধরনের সব কিছুই উনি আইডেন্টিফাই করার পরে ওই আমার যে ফ্যাক্টরি এবিসি গার্মেন্টসের এগেইনস্টে একটা রিপোর্ট প্রিপারেশন করে যে না এই ফ্যাক্টরির মান এরকম। তো ওইটার ফ্যাক্টরির নাম কি, লোকেশন কোথায়, কত ওয়ার্কার আছে, কোন কোন ডিপার্টমেন্ট আছে, ডেইলি প্রোডাকশন কত, ক্যাপাসিটি কত, ভালো কি আছে, খারাপ কি আছে, সব কিছু একটা রিপোর্ট বানায়, হ্যাঁ। রিপোর্ট বানিয়ে ওই রিপোর্টটা আপলোড করে এই জায়গাটাতে। আপলোড করার পরে একজন বায়ার সে যখন অর্ডার দিবে সে কিন্তু আপনাকে চিনে না, আমাকে চিনে না, আমার ফ্যাক্টরিকেও চিনে না, বাংলাদেশকেও চিনে না। সে কি করে যে আমার এখন বিজনেস করবে, তাইলে কোত্থেকে করা যায়, আচ্ছা আমি দেখি তো এখানে সার্বিক রিপোর্টগুলাই কিন্তু সে খুঁজে দেখলো পরিবেশ ভালো, এবিসি গার্মেন্টসের লাস্ট 10 বছরে কোনো হতাহতর ঘটনা নাই, কোনো আগুন ধরে নাই, বা কোনো যারা কাজ করে তারা কখনো ক্লেম করে নাই, ওকে। সো দেখার পরে মনে করলো যে না, আবার বাংলাদেশে যেহেতু ফ্যাক্টরি, এখানে আমি অল্প দামে প্রোডাক্টের অর্ডার দিতে পারবো, ভালো জিনিস নিতে পারবো, তাইলে আমি অর্ডারটা দিয়ে দেই। সো এইটা একটা রিজন অর্ডার পাওয়ার জন্য ফ্যাক্টরি এই স্মেতা বা সেডেক্স অডিটটা কন্ডাক্ট করে। এই অডিটের পরে কোনো সার্টিফিকেট হয় না।
অডিটের আমি যেই বিষয়গুলো পেলাম, ম্যাম যেটা বললো, আপনারা যেটা বলছেন, সেইগুলো এই প্ল্যাটফর্মে করে দিচ্ছে। আপলোড করার বায়াররা ওখান থেকে দেখতে পাচ্ছে যে ফ্যাক্টরির কী অবস্থা। সো নতুন নতুন অর্ডার আসছে ওখান থেকে।